ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাথায় এক হাত ঘোমটা দিয়ে ফুলসজ্জিত খাটে বসে আছে লাবিবা। একটু আগেই তার বিয়ে হয়েছে তার কাজিন ডক্টর অভ্রনীল সরকারের সাথে। বিয়েটা হওয়ার কথা ছিল তার বড় বোনের সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে সে, আর বলিপাটা হিসেবে রেখে গেছে তারে। অভ্রনীলকে তার মোটেও পছন্দ নয়। দিনে 100 বার লাগে তাদের ঝগড়া। এখন নাকি তার সাথে করতে হবে সংসার। কী দিনকাল এলো তার! শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে সে বিয়েটা করেছে, নয়তো ইহজন্মেও সে ওকে বিয়ে করতো না। আজ তো একটা বেয়াদব লোক ও। লাবিবা গাল ফুলিয়ে বসে আছে খাটের এক কোণে। মাথার ওপরের ঘোমটাটা বারবার কপালের ওপর এসে পড়ছে, অথচ সেটা ঠিক করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। ফুলের ভারী গন্ধে ঘরটা কেমন যেন দমবন্ধ লাগছে। আজকের রাতটা নিয়ে অন্য মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তার কপাল ফাটা। দরজার বাইরে হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। লাবিবার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে পড়ল। পরক্ষণেই দরজা খুলে অভ্রনীল ঘরে ঢুকল। পরনে বিয়ের পাঞ্জাবি, চেহারায় সারাদিনের ক্লান্তির ছাপ। দরজা বন্ধ করে সে একবার লাবিবার দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, কী রে, এমন মুখ করে বসে আছিস কেন? লাবিবা চোখ কুঁচকে তাকালো, অতঃপর বলল, আপনার জন্যই তো বসে আছি। অভ্র ভ্রু কুচকালো, তারপর বিস্ময় নিয়ে বলল, আমার জন্য? হ্যাঁ, এই যে আমার জীবনটা বরবাদ করে দিলেন, তার জন্য। অভ্র কয়েক মুহূর্ত চুপ করে থেকে হেসে ফেলল, তারপর লাবিবার কপালে টোকা দিয়ে বলল, তোর জীবন আমি বরবাদ করলাম? তা না হলে কে করেছে? যে পালিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস কর। আপনি না থাকলে আমাকেও তো আজ এই বিয়ের আসরে বসতে হতো না। আমাকে বিয়ে করতে তোর এত আপত্তি কেন বলতো? লাবিবার সঙ্গে সঙ্গে উত্তর দিল, কারণ আপনি একটা আস্ত বেয়াদব। অভ্র এবার হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আমি বেয়াদব, তাহলে তুই কি? বিয়ের রাতেও ঝগড়া শুরু করে দিলি? ঝগড়া আমি শুরু করে দিই? তাহলে আপনি ঘরে ঢুকেছেন, সেটাই তো ঝগড়া শুরু হওয়ার জন্য যথেষ্ট। অভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে খাটের কাছে এগিয়ে এসে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ল। লাবিবা তৎক্ষণাৎ সরে গেল আরও এক পাশে। অভ্র সেটা লক্ষ্য করে মৃদু হেসে বলল, ভয় পাচ্ছিস? লাবিবা চোখ বড় বড় করে তাকালো, তারপর মাথা নাড়িয়ে বলল, আমি আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি বাঘ না ভাল্লুক? তাহলে এত দূরে সরে গেলি কেন? জায়গাটা নোংরা। অভ্র নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে বলল, খাটে তো ফুল বিছানো, আমি আপনাকেই নোংরা বলেছি। কথাটা বলেই লাবিবা মুখ ঘুরিয়ে নিল। অভ্র এবার কিছু বলল না। কিছুক্ষণ নীরবতা, তারপর অভ্র নিচু গলায় বলল, লাবিবা, কি একটা কথা বলবো? লাবিবা অনিচ্ছা সত্ত্বেও তাকালো। অভ্রের মুখের হাসিটা তখন আর নেই, কণ্ঠটাও বেশ গম্ভীর। সে বলল, এই বিয়েটা যেমন তোর ইচ্ছাই হয়নি, তেমন আমার ইচ্ছাই হয়নি। তাই বলে সারা জীবন একে অপরের ওপর রাগ করে থাকাটা বুদ্ধিমানের কাজ না। লাবিবার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অভ্র আবার বলল, তুই আমাকে পছন্দ করিস না, সেটা আমি জানি। আমিও তোকে জোর করে কিছু মানাতে চাই না। শুধু একটা জিনিস চাই, আমাদের মধ্যে অন্তত সম্মানটা যেন থাকে। লাবিবা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল, তারপর খুব আস্তে বলল, আমি চেষ্টা করব। অভ্র মৃদু হাসে, তার গাল দুটো টেনে দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। লাবিবার সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলল, বউ বলবেন না কেন? শুনলেই কেমন জানি লাগে, কিন্তু সত্যিটা তো বদলাবে না। লাবিবা আর কোনো উত্তর দিল না। অভ্র উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটা বালিশ বের করে নিল। লাবিবা অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করল, ওটা কি? বালিশ? জানি, কিন্তু নিয়ে যাচ্ছেন কেন? অভ্র দরজার দিকে এগোতে এগোতে বলল, আজ তুই আরামে ঘুমা, আমি পাশের ঘরে থাকছি। লাবিবা কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। লোকটাকে নিয়ে
তার যত অভিযোগ, তার মাঝেও কথাটা শুনে কেন যেন বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। তবু মুখে সেটা প্রকাশ করল না। শুধু অভ্র দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় লাবিবা নিচু গলায় বলল, অভ্র ভাইয়া। অভ্র থেমে পেছনে তাকালো। তার ছোট করে বলল, হুম। লাবিবা কিছুক্ষণ ইতস্তত করে বলল, শুভরাত্রি। অভ্রের ঠোঁটে আবার সেই মৃদু হাসি ফুটে উঠল। শুভরাত্রি। ঝগড়ুটে। দরজা বন্ধ হয়ে গেল। আর ফুলের গন্ধে ভরা ঘরে একা বসে লাবিবা প্রথমবারের মতো ভাবল, অভ্রনীলকে কি সে সত্যি এতটা অপছন্দ করে, নাকি এতদিনের ঝগড়ার আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে যার নাম সে নিজেই জানে না। পরদিন সকালে লাবিবার ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। চোখ মেলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল সে। গত রাতের কথাগুলো একে একে মনে পড়তেই বিরক্তিতে মুখটা কুঁচকে গেল। অভ্রনীল কাল রাতেও তাকে রাগাতে ছাড়েনি। আবার শেষ মুহূর্তে এমন একটা আচরণ করেছে যেটা লাবিবা একেবারেই আশা করেনি। সে পাশের টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে নিল। এক ঢোকে পানি শেষ করে বিছানা থেকে নামল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। লাবিবা চমকে উঠে প্রশ্ন করল, কে? বাহির থেকে অভ্রের কণ্ঠ ভেসে এলো, আমি। লাবিবা চোখ উল্টে বলল, সকাল সকাল আবার কি চাই? দরজা খোলো। কেন? নাস্তা নিয়ে এসেছি। লাবিবা কয়েক সেকেন্ড চুপ করে থেকে দরজা খুলে দিল। দরজার ওপাশে অভ্র দাঁড়িয়ে, এক হাতে নাস্তার প্লেট, অন্য হাতে চায়ের কাপ। লাবিবা অবাক হয়ে বলল, আপনি? না, পাশের বাড়ির লোক। লাবিবা বিরক্ত মুখে বলল, সকাল সকাল শুরু করবেন না তো। অভ্র ঘরে ঢুকে টেবিলের ওপর প্লেটটা রেখে দিয়ে বলল, নাস্তা করে নে। আমি নিজে নিতে পারতাম, জানি, তবুও নিয়ে এলাম। লাবিবা চুপ করে দাঁড়িয়ে রইল। অভ্র একবার তার দিকে তাকিয়ে ফের বলল, আরে শোন, আজকে অনেক আত্মীয়স্বজন আসবে, সবাই তোকে দেখতে চাইবে, তাই বেশি সময় ঘরে বসে থাকিস না। লাবিবা ভ্রু কুঁচকে বলল, আপনি কি আমাকে আদেশ করছেন? না, পরামর্শ দিচ্ছি। আপনার পরামর্শ আমার দরকার নেই, জানি। তোর কোনো কিছুতেই আমার দরকার নেই। কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল। লাবিবা হঠাৎ পেছন থেকে ডাকলো, অভ্র ভাইয়া। কি? লাবিবা একটু ইতস্তত করে বলল, চা ঠান্ডা হয়ে যাবে, তুই খেয়ে নে। আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। অভ্র বেরিয়ে যেতেই লাবিবা দরজার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে বসল। প্লেটের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল। তার পছন্দের খাবারই সবগুলো। লাবিবা অবাক হয়ে বলল, এগুলো যে আমার পছন্দ সেটা উনি জানলেন কিভাবে? দূর, এত ভাবার কি আছে, বাড়ির সবাই জানে। কথাটা শেষ করে নিজের মাথায় হালকা চাপড় দিল। তবুও কেন যেন মুখের কোণে অল্প একটু হাসি ফুটে উঠল। ঠিক তখনই বাইরে থেকে কারো হাসির শব্দ শোনা গেল। লাবিবা দ্রুত উঠে দাঁড়ালো। আজ তাকে নতুন বউ হিসেবে সবার সামনে যেতে হবে। আর তার সবচেয়ে বড় ভয়, সবার সামনে অভ্রনীলের পাশে বসতে হবে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিচে নামলো লাবিবা। সিঁড়ি দিয়ে নামতেই বসার ঘরে থাকা সবার নজর একসাথে তার দিকে চলে গেল। সোফায় বসে আছেন অভ্রের বাবা ফারুক সরকার, মা সামিয়া রহমান এবং দাদি রওশনারা বেগম। পাশে বসে আছে অভ্রের ছোট ভাই রাফি। লাবিবাকে দেখেই রওশনারা বেগম মুচকে হেসে বললেন, আয় নাত বউ, এখানে এসে বস। লাবিবা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাদির পাশে বসল। সামিয়া রহমান মৃদু হেসে বললেন, ঘুম ভালো হয়েছে? লাবিবা মাথা নিচু করে বলল, জি। আজ থেকে আমাকে খালা না বলে মা বলবি। লাবিবা একটু লজ্জা পেয়ে মৃদু হাসল। ফারুক সরকার হেসে বললেন, ওকে একটু সময় দাও সামিয়া, একদিনেই তো সব কিছুতে অভ্যস্ত হয়ে যাবে না। রওশনারা বেগম লাবিবার মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন লাগছে আমাদের বাড়ি নাত বউ? লাবিবা মৃদু হেসে বলল, ভালো।
রাফি সঙ্গে সঙ্গে দুষ্টুমি করে বলল, ভাবি ভাইয়া কোথায়? লাবিবা ভ্রু কুচকে বলল, আমি কি করে জানবো? রাফি হেসে বলল, আপনার পাশেই তো থাকার কথা ছিল। লাবিবা সঙ্গে সঙ্গে চোখ রাঙালো। ঘরে হাসির রোল পড়ে গেল। সামিয়া রহমান হাসতে হাসতে বললেন, ওকে আর লজ্জা দিস না। লাবিবা আরও অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে অভ্রনীল সরকার নিচে নেমে এলো। পরনে সাদামাটা পাঞ্জাবি, চুলগুলো কিছুটা এলোমেলো, চোখে মুখে ঘুমের ছাপ। নিচে এসে সে সবার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল এত হাসাহাসি কিসের? রাফির সঙ্গে সঙ্গে বলল, তোমাকে নিয়েই তো। আমাকে নিয়ে আবার কি? রাফি মুচকি হেসে বলল, কাল রাতে কোথায় ঘুমিয়েছ? অভ্র একবার লাবিবার দিকে তাকালো। লাবিবা দ্রুত চোখ সরিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, পাশের ঘরে। রওশনারা বেগম অবাক হয়ে বললেন, কেন রে? অভ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, লাবিবা নতুন করে এই সংসারে এসেছে, একটু সময় দরকার ওর। ফারুক সরকার ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর তিনি বললেন, ভালো করেছিস। সম্পর্ক জোর করে তৈরি হয় না, সময় দিতে হয়। অভ্র মাথা নেড়ে বলল, জানি বাবা। সামিয়া রহমান লাবিবার দিকে তাকিয়ে বললেন, তুই কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করলে আমাকে বলবি। এই বাড়িতে তোকে কখনো একা মনে হতে দেব না। লাবিবা এবার একটু আন্তরিক হেসে দিয়ে বলল, জি মা। সামিয়া রহমানের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। রওশনারা বেগমও মুচকি হেসে বললেন, আমার নাত বউটা বেশ লক্ষ্মী হয়েছে। লাবিবা লজ্জায় মাথা নিচু করে ফেলল। অভ্র আর চোখে লাবিবার দিকে তাকালো। লাবিবা সেটা টের পেয়ে চোখ শুরু করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? অভ্র নির্বিকার ভঙ্গিতে বলল, বউকে দেখছি। লাবিবা সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। সকাল সকাল আবার শুরু করেছেন? রাফি নিচু গলায় বলল, দাদি এই দুজনের ঝগড়া কি আজীবন চলবে? রওশনারা বেগম হেসে বললেন, ঝগড়া করুক, একে অপরকে বুঝতে শিখলেই হলো। লাবিবা কথাটা শুনে চুপ করে রইল। অভ্র আর কোনো কথা বলল না। তবে দুজনের মাঝখানে বসে থাকা নীরবতাটা যেন আগের দিনের চেয়ে একটু আলাদা ছিল। সকালের ব্যস্ততা ধীরে ধীরে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। নতুন বউকে ঘিরে বাড়ির মানুষজনের ব্যস্ততার মাঝেই নিজের ঘরে হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অভ্রনীল। আজ হসপিটালে ইমার্জেন্সি একটা মিটিং আছে। সময়ও হাতে খুব বেশি নেই, তবু প্রতিদিনের মতোই পরিপাটি হয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতাটা ঠিক করে নিল অভ্রনীল। তারপর চুলে হাত বুলিয়ে পারফিউমের বোতলটা হাতে তুলে নিল। অন্যদিকে বিছানার এক কোণে বসে গোল গোল চোখে তার পুরো প্রস্তুতিটা দেখছিল লাবিবা। কেন দেখছে সেটা সে নিজেও জানে না। হয়তো নতুন মানুষটার প্রতিটি কাজ এখন তার অজান্তেই চোখে পড়ছে। অভ্রনীল পারফিউম মাখতে মাখতে আয়নার দিকে তাকিয়েই বলল, কী রে এইভাবে তাকিয়ে আছিস কেন? লাবিবা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে বলল, এমনি। অভ্রনীল ভ্রু তুলে তাকালো। এমনি কেন, মন খারাপ? লাবিবা এবার আর উত্তর দিল না, শুধু ঠোঁটটা উল্টে বসে রইল। অভ্রনীল বোতলটা টেবিলের উপর রেখে তার দিকে এগিয়ে এলো। তারপর নরম গলায় বলল, এই দিকে আয়। লাবিবা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। অভ্রনীল তার কাছে যেতেই দুই হাত দিয়ে আলতো করে তাকে তুলে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। লাবিবা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। অভ্রনীল তার সামনে দাঁড়িয়ে বলল, বল এখন কি হয়েছে? লাবিবা কিছুক্ষণ চুপ করে থেকে আসতে বলল, আমার না ভালো লাগছে না, কেমন কেমন যেন লাগছে। অভ্রনীলের মুখের হাসিটা একটু নরম হয়ে এলো। কী রকম লাগছে? লাবিবা মাথা নিচু করে বলল, জানি না। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা আপা এখন কোথায়? অভ্রনীল কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি করে জানবো? লাবিবা আবার ঠোঁট উল্টে ফেলল। অতঃপর প্রশ্ন করে বসল,
আপনি জানেন না? না, সকাল থেকে সবাই শুধু বলছে আপা পালিয়েছে, আপা পালিয়েছে, কিন্তু আপা কোথায় গেছে সেটা কেউ জানে না। অভ্রনীল এবার একটু গম্ভীর হয়ে বলল, সময় হলে সবাই জানতে পারবে। এখন তুই এসব নিয়ে মাথা ঘামাস না। লাবিবা কোনো উত্তর দিল না। অভ্রনীল তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ মুচকি হেসে বলল, তোকে একখানা চুমু খাই? লাবিবা সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো। তারপর সন্দিহান গলায় বলল, কেন? অভ্রনীল হাসতে হাসতে বলল, জামাইয়ের চুমুতে বউয়ের মন ভালো হয়। লাবিবা চোখ ছোট করে বলল, আপনি আবার শুরু করেছেন? কি শুরু করেছি? এই বউ বউ করা। সত্যিটা বললেই এত রাগ করিস কেন? লাবিবা মুখ ঘুরিয়ে বলল, আমার কিন্তু আইসক্রিম লাগবে। অভ্রনীল হেসে ফেলল। লাবিবার গাল দুটো টেনে দিয়ে বলল, আইসক্রিম? হ্যাঁ। কোন ফ্লেভার? লাবিবা একটু ভেবে বলল, চকলেট। আসার সময় নিয়ে আসবো। লাবিবা এবার তার দিকে তাকিয়ে মৃদু হাসল। অভ্রনীল একটু ঝুঁকে এসে বলল, এখন একটা কিস করি। লাবিবা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। কয়েক মুহূর্ত চুপ থেকে খুব আস্তে বলল, আচ্ছা, তবে একটাইয়ের বেশি কিন্তু না। আচ্ছা ঠিক আছে, একটাই করব। সে লাবিবার কপালে খুব আলতো করে একটি চুমু দিল। লাবিবা মুহূর্তেই স্থির হয়ে গেল। কপালে সেই ছোট্ট ছোঁয়াটুকু যেন তার বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন তুলে দিল। অভ্রনীল সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার মন ভালো? লাবিবা নিজের কপালে হাত রেখে গম্ভীর মুখে বলল, হুম। সত্যি? হুম। তাহলে হাস। লাবিবা জোর করে ঠোঁট দুটো বাঁকিয়ে হাসার চেষ্টা করলো। এই হাসি না, আসল হাসি চাই। আপনি বেশি কথা বলেন, আর তুই বেশি রাগ করিস। আমি রাগ করি না। আচ্ছা, তুই রাগ করিস না। তুই শুধু সারাদিন আমার সঙ্গে ঝগড়া করিস। লাবিবা এবার সত্যিই হেসে ফেলল। অভ্রনীল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে এখন যেতে হবে। লাবিবার হাসিটা মুহূর্তেই একটু মলিন হয়ে গেল। অভ্রনীল সেটা লক্ষ্য করল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হলো? কিছু না। আবার মন খারাপ? না তো। আমি কিন্তু রাতে ফিরে আসব। লাবিবা মুখ গোমরা করে বলল, আমি কি আপনাকে থাকতে বলেছি? অভ্রনীল মৃদু হেসে বলল, না, তুই বলিসনি। তবুও ফিরব। লাবিবা চুপ করে রইল। দরজার কাছে গিয়ে অভ্রনীল আবার ফিরে তাকিয়ে বলল, আইসক্রিম কিন্তু ভুলব না। লাবিবা এবার ছোট্ট করে বলল, চকলেট। জানি। আর বড়টা আনবেন। অভ্রনীল হেসে বলল, আচ্ছা ম্যাডাম। দরজা পেরিয়ে অভ্রনীল বেরিয়ে গেল। লাবিবা বেশ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হসপিটালের কনফারেন্স রুমে তখন গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। বড় টেবিলের একপাশে বসে আছে একদল অভিজ্ঞ ডাক্তার। সবার সামনে প্রজেক্টরের স্ক্রিনে বিভিন্ন রিপোর্ট দেখানো হচ্ছে। আর টেবিলের একদম সামনে বসে থাকা মানুষটার চোখ ছিল প্রতিটি বিষয়ের দিকে গভীর মনোযোগ। সে হলো ডক্টর অভ্রনীল সরকার, দেশের নামকরা হার্ট সার্জনদের মধ্যে একজন। নিজের দক্ষতা আর পরিশ্রম দিয়ে খুব অল্প বয়সেই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছে সে। শুধু নামকরা ডাক্তারই নয়, এই বিশাল হসপিটালটাও তার নিজের। বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল এই জায়গা। মিটিং শেষ হওয়ার পর সবাই একে একে বেরিয়ে গেল। অভ্রনীল নিজের কিছু ফাইল গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো, মে আই কাম ইন? অভ্রনীল মাথা তুলে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে মোনালিসা, হসপিটালের একজন তরুণী ডাক্তার। আসুন। মোনালিসা ধীরে ধীরে ভেতরে ঢুকে এলো। হাতে কিছু ফাইল ছিল। স্যার, এই রিপোর্টগুলো একবার দেখবেন? অভ্রনীল ফাইলগুলো হাতে নিয়ে দেখছিল। কথা বলার সময় মোনালিসা বারবার প্রয়োজনের চেয়ে একটু
বেশি কাছে আসার চেষ্টা করছিল। অভ্রনীল বিষয়টা লক্ষ্য করল। সে পেশাগত ভদ্রতা বজায় রেখে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মোনালিসা মৃদু হেসে বলল, স্যার, আপনি তো সবসময় এত ব্যস্ত থাকেন, কখনো নিজের জন্য সময় রাখেন না। কাজটাই আমার দায়িত্ব। আপনার মতো একজন মানুষকে একা একা থাকতে ভালো লাগে? অভ্রনীল এবার বুঝতে পারল কথার অর্থ। সে ফাইলটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর মোনালিসা? জি। আই অ্যাম ম্যারিড। মোনালিসার মুখের হাসি একটু থেমে গেল। অভ্রনীল ফের বলতে শুরু করলো, কালই আমার বিয়ে হয়েছে, তাই দয়া করে আমাদের মধ্যে পেশাগত দূরত্বটা বজায় রাখুন। মোনালিসা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা অপ্রস্তুত হয়ে বলল, ও, আমি জানতাম না। জানা আর না জানা পরের বিষয়। নিজের চরিত্র ঠিক করুন, নয়তো আপনাকে বিদায় দিতে বাধ্য হব। মোনালিসা আর কিছু বলল না। ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে একবার পেছনে তাকালো সে। অভ্রনীল তখন আবার নিজের কাজে মন দিয়েছে, যেন এই মুহূর্তের কোনো গুরুত্বই নেই তার কাছে, কারণ তার মনে এখন অন্য একজনের মুখ ভাসছে। গোল গোল চোখে তাকিয়ে থাকা, একটু পরপর রাগ করা মেয়েটার মুখ। অভ্রনীল নিজের অজান্তেই মৃদু হাসল। মনে পড়ল সকালে বের হওয়ার সময় মেয়েটার কথা, বড় আইসক্রিম আনবেন। অভ্রনীল মাথা নাড়িয়ে নিজের মনেই বলল, ঝগড়ুটে একটা মেয়ে। কিন্তু সেই ঝগড়ুটে মেয়েটাই যে এখন তার দিনের সবচেয়ে সুন্দর চিন্তা হয়ে উঠছে, সেটা সে নিজেও বুঝতে পারছে না। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।